ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 39 সুরভি আক্তার। দুপুরের পর থেকে অ্যান্সার স্ক্রিপ্ট খাটতে খাটতে ক্লান্ত আদ্র। ঘাড় কোমর ব্যথায় টনটন করছে, মাথাটাও ধরে এসেছে। একটানা কতগুলো উত্তরপত্র মূল্যায়ন করলো, এখন আর পারা যাচ্ছে না। হেডেক হচ্ছে ভীষণ। ঘরে পানি নেই। ওয়াটার পট সহ মেডিসিন হাতে নিয়ে নিচে নামলো সে। নামতে নামতে সিঁড়ি থেকেই রোজো আর মেঘাকে গিজ গিজ করে কথা বলতে শুনলো। মেঘা যেন আঙুল তুলে শাসাচ্ছে রোজোকে। রোজো বেশ আয়েসি হয়ে বসে এক ধ্যানে মেঘার পকর পকর শুনছে চুপচাপ। চোখ শুরু করে আদ্র। ওর উপস্থিতি আভাস পাওয়া মাত্রই থামলো মেঘা, নড়েচড়ে একপাশে হয়ে দাঁড়ালো, শক্ত মুখশ্রী স্বাভাবিক করলো নিমিষেই। আদ্র একটা চেয়ার টেনে বসেছে, এক গ্লাস পানি ঢেলে চুমুক বসিয়ে একখানা পেইন কিলার খেয়ে নিল সে। মেঘা ওকে ওষুধ খেতে দেখে ভরকায়, তড়িৎ গতিতে এগিয়ে এসে জানতে চায়, ভাইয়া কি হয়েছে তোমার? ওষুধ নিচ্ছ কেন? কিসের ওষুধ? স্বাভাবিকের ন্যায় রাশভারী গলায় উত্তর করে আদ্র। মাথা ধরেছে একটু, আর কিছু না। মেঘা মুখ চিন্তার ভাঁজ পড়ে। তবে রোজের এটা মোটেও পছন্দ হলো না। এ সময়ে আদ্রের উপস্থিতিও পছন্দ হলো না এই খানটায়। তার উপর এই ইডিয়েটের ওর দিকে এগোনো তো আরও সহ্য হলো না ওর। ও কিসের মেডিসিন খাবে খাক, তোকে জানতে হবে কেন? চোয়াল শক্ত করে খিচে নেয় রৌদ্র, রেগে তাকায়। আজও মেঘার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, বস। সহসা সামনের চেয়ারটা টেনে বসে মেঘা, এতে আরো বেশি তেতে ওঠে রৌদ্র। হাত মুছিয়ে নেয়। আজও ওদিকে চোখ না দিয়ে জানতে চায়, পরীক্ষা খারাপ হলো কেন? পেপার দেখলাম খুব একটা ভালো মার্ক পাসনি। কেন? চোখ নামায় মেঘা, হাত কসলাতে থাকে। আদ্র দৃষ্টি গাঢ় করে আবার বলে, কি হলো মেঘ, পরীক্ষা খারাপ দিয়েছিস কেন? খারাপ তো হওয়ার কথা না। যথেষ্ট ইজি ছিল কোয়েশ্চেন পেপার, তবুও খারাপ হয় কি করে? মেঘা আমতা আমতা করে, উত্তর জানা নেই, আন্দাজ থাকলেও বলা বারণ। ওকে এভাবে ইতস্তত করতে দেখে আদ্র কিছুক্ষণ চুপ থাকে, পরক্ষণে বলে, শুধু কি আমার কোর্সের এক্সাম খারাপ হয়েছে নাকি বাকিগুলো? সবগুলো খারাপ হয়নি, তোমারটা প্রথম ছিল, ওটা বেশি খারাপ হয়েছে। ইটস ওকে, ডোন্ট ওয়ারি। একটা এক্সাম খারাপ হলে কিচ্ছু হবে না, খুব একটা খারাপ হয়নি, তবে এক্সপেকটেশন অনুযায়ী ভালোও হয়নি। নেক্সট টাইম যেন এমনটা না হয়, গট ইট? মাথা ঝাঁকায় মেঘা, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব বেশি মাথা ধরেছে? সে উত্তর করার আগেই পেছন থেকে তপ্ত ডাক ভেসে আসে, এই ইডিয়েট, ওঠ এখান থেকে। কি এত কথা বলছিস ওর সাথে? থাপ্পড় খেতে চাইছিস আমার হাতে? চমকালো মেঘা। দুজন চকিতে তাকালো ওর দিকে। রুবিনা কবির বেরিয়ে এসেছেন। টেবিলের কাছে মেঘা আর আদ্রকে দেখে সেদিকে এগোলেন। 2 কাপ কফি দুজনের দিকে বাড়িয়ে দিলেন। আর চোখে দেখলেন রৌদ্রকে। 3 কাপ এনেছেন, ছেলেকে না দিয়ে আর 1 কাপ রাখলেন নিজের জন্য। রৌদ্র চড়া গলায় বলে, আমি কি আমি ক আমার কফি কোথায় মম? রুবিনা কবির উত্তর করলেন না। রোজের কোনো মূল্যই নেই, কেউ পাত্তা দিচ্ছে না ওকে। রাগে গজগজ করলো, জ্যাকেট খুলে আশ্রে মেরে দপাদপ পা ফেলে সিঁড়ির দিকে এগোতে গিয়ে থামলো আবার। ঘুরে এসে আচমকা মেঘার কোনোই চেপে ধরে একটানে দাঁড় করালো ওকে। অন্য হাত তুলে নিল ওর কফির মগটা। রমণী আকস্মিক এহেন আচরণে বিব্রত হয়ে রেগে মেগে তাকায়। রুবিনা কবির আর আদ্র আখিলতা শুরু করে ফেলে। রোজও ওকে নিজের সাথে টেনে নিয়ে যেতে গেলে মেঘা চিবিয়ে বলে, ইউ রান্নামুখ, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমায়। আমার রুমে পরে নেব তোকে, আপাতত নিজের রুমে যাচ্ছিস, এখানে থাকা হবে না তোর, চল ইডিয়েট। একইভাবে চিবিয়ে উত্তর করলো রৌদ্র। ওকে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পেছন ফিরে বাকি দুজনের উদ্দেশ্যে বলল, উল্টোপাল্টা ভাববে না মোটেও, ওকে ওর ঘরের পথ চেনাচ্ছি, আমি ভালো ছেলে। বলেই মেঘাকে টেনে নিয়ে উঠে গেল উপরে। তবদা মেরে দাঁড়িয়ে রইল রুবিনা কবির। এ কি ছেলে রে বাবা, দিনে দিনে আর কত রূপ দেখবে তার। আজও মনে মনে হাসলো। ওই যে মেঘা ওর সাথে কথা বলেছে, রোদ্র সহ্য হয়নি এটা, তাই মেঘাকে টেনে টুনে নিয়ে গেল দূরে সরিয়ে। মাঝের দিন কয়েক কেটেছে। এ কদিন পুরোপুরি ঘরবন্দি ছিল সাফা আর মেঘা।
আজ রবিবার, দুটোতে একলা পরিবারের বাহিরে বেরিয়েছে একটু। শুভ্র আজও কেউই জানে না, জানলে বেরোতেই দিত না। বাড়িতে অনেক কষ্ট মানিয়েছে, রাজি করিয়েছে, তবে বাড়ি থেকে বেরিয়েছে ওরা। এর একটা বড়সড় কারণও আছে। লাস্ট কদিন ধরে, সেই পরীক্ষার পর থেকেই শিশিরের সাথে কথা হয়নি, যোগাযোগ হয়নি চেষ্টার পরও। ভার্সিটি খুলবে কদিন পর, মেয়েটা হঠাৎ করে কি হয় কে জানে, মাঝে মাঝে উবে যায় এভাবে। এই কদিন পর আজ সকালে ও নিজে থেকেই ফোন করেছিল, বাইরে দেখা করতে বলেছে একটু। কারণটা বলেনি, সেটা নাকি সিক্রেট, একেবারে সামনাসামনি বলবে। সেই তাগিদেই আজ সাফা আর মেঘার এবেলায় বেরোনো বাড়ি থেকে। দুপুরেই বেরিয়েছে, দুপুর 2টোর দিকে, এখন 3টে। খোলামেলা একটা জায়গা, শিশিরের পরিচিত এদিকটা, ব্যস্ত শহরে তেমন নয়। বাইরের শুনশান নীরবতা, মানুষের কোলাহল ভিড়ভাট্টা নেই এদিকটায়, নির্জন গুটি কয়েক মানুষের আনাগোনা চলে কেবল। শিশির এদিকটায় টিউশনি পড়াতে আসতো, তখন থেকেই জায়গাটা চেনা, ওদের বাড়ির পাশেই। মেইন রোডের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে, সেই মোড়েই গুটি কয়েক দোকান আছে। চায়ের দোকান একটা, এদিকে রাস্তার ওপরে ফুচকাও আছে। রাস্তার একপাশে ঝিল, সদ্য হওয়া বৃষ্টির পানিতে ঝিকঝিক করছে পুরো। বসার জায়গাও আছে ধারের কাছে। 3 শালিক বসেছে সেখানেই। শিশির 3টে চা অর্ডার করেছিল ওর পক্ষ থেকে। আজ ট্রিট। চা খাওয়ার শেষ এর মধ্যেই। সেই কখন থেকে বসে আছে ওরা। আজকের এই হঠাৎ সাক্ষাৎকারের মেইন আলোচনা শেষ। 3জনেই চুপ মেরে বসে আছে, নীরবতা চলছে। বাতাসের শাঁসা শব্দ আর রাস্তায় চলা 2-একটা মোটর বাইকের হর্নের শব্দ ব্যতীত কিছুই শোনা যাচ্ছে না আর। দূরে চায়ের দোকানে কথা হচ্ছে, তবে সেসব রমণীদের মাঝে প্রভাব ফেলছে না। পবনের উত্তাল ঝাপটার চোখ কুঁচকে এসেছে। সাফা আর চুপ থাকতে পারল না। শিশিরের সব কথা মুখে কুলু পেটে শুনেছে এতক্ষণ। এখন ওর বাম হাতটা টেনে নিল নিচের হাত দিকে। অনামিকা আঙুলের একখানা আংটি চিকচিক করছে। সাফা কপাল গুটিয়ে সেটিকে শুকনো নেত্রে পরখ করে গমগমে গলায় বলল, এটা তাহলে এঙ্গেজমেন্ট রিং? শিশির মাথা ঝাঁকায়। কাল ইকরার সাথে ওকেও এই আংটিটা আঙুলে পরিয়ে দেওয়া হয়েছে। একদম হুটহাট বলা চলে। কোমল উত্তর করে মেয়েটা। ছেলেটাকে ছেলেটা নিজে পড়িয়েছে? না, ওনার মা পড়িয়েছে। ছেলেটা কেমন দেখতে? সেভাবে দেখিনি। ও তেরি! তাহলে যদি এখন বিয়ের আগে হুটহাট রাস্তাঘাটে দেখা হয়ে যায়, তাহলে চিনবি কি করে? এক পলক দেখেছি, চিনতে অসুবিধা হবে না। এতটাও দুর্বল নয় আমার স্মৃতিশক্তি। মেঘা চুপ ছিল। বলল দীর্ঘক্ষণ পরে, এভাবে হুটহাট এঙ্গেজমেন্ট হয়ে গেল, তাহলে তোর বিয়েটা হয়ে যাবে? হবে। তোকে কেমন একটা দেখাচ্ছে শিশির। তুই সত্যি এই বিয়েতে রাজি? রাজি না হলে কি আর কারোর নামে আংটি হাতে পরি? মেঘার দিকে তাকিয়ে কেমন শুকনো হাসলো মেয়েটা। বরাবর ও মলিন, আজ একটু বেশি শুকনো লাগছে। চোখ মুখ কেমন নেতিয়ে গেছে এ কদিনে। কণ্ঠ উঁচু হয় না, খুব ধীরে কথা বলছে। মেঘা ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হেসে বলল, খুব সুখী হবি দেখিস, তোদের 2 বোনের এক বাড়িতে একসাথে বিয়ে হচ্ছে। খুব আনন্দ হবে নিশ্চয়ই, দেখবি ভাইয়া তোকে খুব ভালোবাসবে। আচ্ছা, ভাইয়া কি করেন? ফ্যামিলি বিজনেসে যুক্ত আছে হয়তো। হয়তো কেন, জানিস না? সাফা প্রশ্নের হাফ ছেড়ে উত্তর করল শিশির। তার বিষয়ে জানা হয়নি। না জেনেই বিয়ে করতে রাজি হয়ে গেছিস? কবে বিয়ে? বললাম তো, জানুয়ারি 23 তারিখ। 2 দিন পর নতুন বছর। সেদিনটা পেরোক, তারপর তোদের বাড়িতে যাব একবার। সবাইকে ইনভাইট করে আসবো। আমাদের তো আর তেমন কেউ নেই, তোরা অনেক কাছের আমার। আগে থেকেই জানানোর জন্য আজ ডেকেছি তোদের। কদিন পর দাওয়াত পাবি। খুব ছোট পরিসরে ঘরোয়া একটা বিয়ে হবে। তোদের সবার আশা চাই কিন্তু। যাবো তো। এখনো অনেক সময় আছে, কিন্তু তার আগে বল, বিয়ের পর পড়াশোনা কি হবে তোর? মেঘার প্রশ্ন। শিশির আনমনা উত্তর, বলেছে তো পড়াবেন, বাকিটা বিয়ের পর দেখা যাবে। 3জন বসে এসব টুকটাক গল্প করছিল আরো। শিশির কেমন ঝিমিয়ে গেছে। বিকেল করাতেই বাড়ি থেকে মাঝে একবার আদ্র ফোন করেছিল, লোকেশন নিয়েছে, নিতে আসবে হয়তো। মেঘা সাফা এখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তখনও বাড়িতে ছিল না।
এরা দুটো ভেবেছিল আদ্র ফেরার আগেই বাড়িতে ফিরে যাবে, কিন্তু তার হলো না। দেরি হয়ে গেছে, নিশ্চয়ই ঝাড়ি খাবে আদ্রের থেকে। একলা একলা মাতুব্বরি করা পছন্দ করে না ও। নির্জনে বসে বসে গল্প করছিল ওরা। পেছনে গাড়ির শব্দ শুনে চকিতে ঘাড় ঘোরালো মেঘা আর সাফা। শিশির খানিক বাদ ফিরল। আজও মুখে নিরেট করে গাড়িতে বসে দুই রমণী ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকায়। ঝিলের ধারের ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, রাস্তার উপর উঠে আসে। ততক্ষণে আজও গাড়ি থেকে নেমেছে, ডিকির ওপর হেলান দিয়ে বুকে হাত গুটিয়ে নিল। চোখ শুরু করে তাকালো দুজনের দিকে। মেঘা আর সাফা মুখোমুখি দাঁড়ায়। আজের ক্ষিপ্ত চাহনি দেখে ফ্যালফ্যাল করে হেসে বলে সাফা, হাই ভাইয়া, এভাবে কি দেখছো? ঝাড়ি দেওয়ার মতলব পারছো? খবরদার না, আমরা কিন্তু পারমিশন নিয়েই তবেই বেরিয়েছি বাড়ি থেকে। কে পারমিশন দিয়েছে তোদের? আব্বু দিয়েছে। বকবে না কিন্তু, নয়তো নালিশ করবো আব্বুর কাছে। টুকটুকির বাচ্চা, ভয় দেখাচ্ছিস আমায়? তোর বাপকে ভয় পাই আমি? ভয় পাও না? না পাই না। এবার বল, এভাবে দুজনে মাতব্বরি করে একলা বেরিয়েছিস কেন বাড়ি থেকে? শিশির সাথে দেখা করতে এসেছিলাম। রাস্তার নিচে বসে থাকা শিশিরের দিকে ইশারা করে বলল মেঘা। অমনি আজও ওর দিকে তাকায়। মেয়েটা এখনো পিছু ফিরে বসে আছে। মেঘা গলা বাড়িয়ে ডাকলো, আয় শিশির, এখনো বসে আছিস কেন ওখানে? চলে আয়। সময় নিয়ে উঠল মেয়েটা, উঠে আসলো রাস্তার উপর। চোখ তুলল কিয়ত কালবাদ। সোজাসুজি আদ্রের দিকে। আদ্রের নিজেও তাকিয়েছিল। চোখাচোখি হলো, শুকনো নরম হাসলো মেয়েটা, যে হাসিতে প্রাণ নেই। চোখ নামিয়ে নিল আবার। আজও গাড়িতে যেভাবে থাকে সেভাবেই বেরিয়েছে। নর্মাল টি শার্ট আর ট্রাউজার পরনে। এলোমেলো লাগছে শিশির, ওকে এভাবে দেখে অভ্যস্ত নয়। দেখাটাও বেমানান, তাই তাকিয়ে থাকলো না, দৃষ্টি নামিয়ে নিল। সাফা গদগদ হয়ে বলল, ভাইয়া, একটা খবর আছে, খুশির খবর আছে। কি? আগে ফুচকা খাও, তারপর বলবো। ওফ, কখন থেকে লোভ লাগছে ফুচকা খাওয়ার জন্য। চলো ফুচকা খাবো। আজও দ্বিমত করলো না। বেকার বেকার দ্বিমত করে লাভ হতো না। এই মেয়ে শুনতো না তা। ও যখন বলেছে ফুচকা খাবে তখন খাবে। রাস্তা পার হয়ে এদিক গেল ওরা। বসার জন্য চেয়ার পেতে রাখা। মেঘা সাফা তড়িঘড়ি করে বসলো। পিটপিট করে দাঁড়িয়ে থেকে বলল শিশির, আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবে? ফুচকা খাবি না? খেয়ে দিয়ে একসাথে যাব। ভাইয়া পৌঁছে দেবে তোকে। প্রয়োজন নেই, এই রাস্তার বাঁক পেরোলেই আমার বাড়ির গলি, আমি হেঁটে যেতে পারবো। আর এইসব বাইরের খাবার খাই না আমি। সাফা আবার কাঁধ সাধলো, বাদ সাধলো, চুপচাপ বসবি। বড্ড কথা বলিস তুই। ভাইয়া ফুচকা অর্ডার করতে গেছে, বস তো। টেনে বসালো মেয়েটাকে। ততক্ষণে অর্ডার করে চলে এসেছে আদ্র। সাফার পাশে একটা চেয়ার টেনে বসলো। জানতে চাইলো আগ্রহী হয়ে, কি বলবি? কি যেন বলবি? ও হ্যাঁ, ভাইয়া কংগ্রেচুলেট করো শিশিরকে, ওর বিয়ের সামনে। আদ্রর মুখখানে হাসি হাসি ছিল। রমণীর কথা কর্ণপাত হওয়া মাত্রই হাসিটুকু বোধহয় গায়েব হলো। সহসা তাকালো শিশিরের দিকে। মেয়েটার চোখ নামিয়ে বসে আছে, খচখচ করছে নিচের মাঝে। আজের দৃষ্টি পূর্ণ। অস্পষ্টে প্রশ্নাত্মক উচ্চারণ করলো, বিয়ে? হুম, আগামী বছরের 23 তারিখ ওর বিয়ে। হাতে সময় আছে, তবে খুব বেশি সময়ও নেই। এর জন্যই তো ওর সাথে দেখা করতে এসেছিলাম আজ। জানো, অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই দেখো ওর এঙ্গেজমেন্ট রিং, সুন্দর না? শিশিরের হাত টেনে আজের সামনে ধরল সাফা। আদ্র তাকানো মাত্রই দেখতে পেল একটা চিকন আংটি ঝলঝল করছে অনামিকা আঙ্গুলের ঘোরে। চোখ কুঁচকে আসলো ওর, বিস্তর ভাঁজ পড়লো মসৃণ ললাটে। সামনে কেমন থমকালো এক দ্বন্দ্ব। তাকিয়ে রইল হাতের দিকে। শিশির নিজের হাত টেনে সরিয়ে নিতেই সদ্ভিত ফিরল। নিচের দিকে তাকিয়ে কয়েক পলক ঝাপটে আবার সোজাসুজি তাকালো মেয়েটার শ্যামলা মুখ পানে। বাতাসে ঝাপটায় হিজা পড়ছে, চোখ নামানো। এরূপে আদ্রের দৃষ্টি থমকালো আবার। কেন যেন সাফার বলা কথাটা হজম হলো না, ভালো লাগলো না একটুও। কোথাও একটা চিনচিনে ব্যথা হলো, তবে কোথায় হলো ঠাউর করতে পারলো না। আদ্রকে নিরুত্তর দেখে সাফা ওকে ঝাঁকায়, কি হলো ভাইয়া? কোথায় হারিয়ে গেলে? কি দেখছো এভাবে ওকে? সত্যি বলছি, জানুয়ারি 23 তারিখ ওর বিয়ে, কংগ্রেচুলেট করো। আদ্র মুখ খুলল না তবুও। অনেকক্ষণ এক দৃষ্টিতে কেমন উদ্ভট বনে তাকিয়ে রইল। চোখ নামিয়ে ঘন পলক ফেলে আবারও তাকালো। সেভাবেই ঠোঁট নাড়িয়ে বলার চেষ্টা করলো, কংগ্রেচুলেশন। শিশির চোখ তোলে। যত যাই হোক, আদ্রকে সে শিক্ষক হিসেবেই দেখে এসেছে। ওর সামনে এভাবে নিজের বিয়ের প্রসঙ্গ ইতস্তত সে।
প্রসঙ্গে ইতস্তত সে, তবুও মুচকি এসে বলে প্রতি উত্তরে, থ্যাংক ইউ স্যার। ফুচকা এসে গেছে। প্লেট? 3 প্লেট। ওদের একজনের হাতে ধরিয়ে দেওয়া হলো। আজও হঠাৎ উঠে দাঁড়ায়। সে তো আর এসব খাবে না। এখানে বসে থেকে লাভ কি? একটু দূরে গিয়ে দাঁড়ালো, বুকে হাত ভাঁজ করে। কেমন অদ্ভুত লাগতে শুরু করলো আচানক। কিরকম লাগছে নিজেও বুঝতে পারছে না। দূরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে চোরা চোখে তাক করলো ওদিকে। 3 জনের মধ্যে থেকে একজনের দিকে। এই মেয়েটার বিয়ে, কিন্তু কেন? আবার উত্তর খুঁজে নিল। কেন আবার বিয়ে হবে? বিয়ে হওয়াটা কি অস্বাভাবিক কিছু নাকি? স্বাভাবিক হলেও ওর বিয়ের কথাটা শুনে অতটা অবিশ্বাস্য লাগছে কেন? মন মানতে নারাজ হচ্ছে, সন্দিহান লাগছে নিজের কাছে। অনুভূতিটা অদ্ভুত, বোধহয় খারাপ লাগছে, অস্থির লাগছে। চোখের সামনে ভাসলো মেয়েটার হাতের আংটিটা। বিরক্ত হয়ে বিড়বিড় করে আদ্রাও, হোয়াট ননসেন্স! আমার এমন লাগছে কেন? মাথা চাকায় সে, চুলগুলো ব্যাক ব্রাশ করে অপর পাশে ঝিলের দিকে তাকায়। শিশিরে বাতাস শরীর নাড়িয়ে দিয়ে যাচ্ছে। বুক ফুলিয়ে শ্বাস টানল সে। আবারও চোখ জোড়া আপনা আপনি রমণীদের পানে ফিরে গেল। টেনে হিসড়েও চোখ সামলাতে পারে না সে। এবার নিজের এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য চরম বিরক্তির মাত্রা ছাড়ালো। দাঁত পিষে মারি খিঁচল, হাত মুঠিয়ে শক্ত কণ্ঠে তুঙ্গে তুলে ধমকালো নিজেকে, ডিসকাস্টিং! আমার খারাপ লাগছে কেন এভাবে? ওয়াই? এ কেমন এলোমেলো লাগছে আমার বেয়াদব কাল। শি ইজ জাস্ট মাই স্টুডেন্ট অর নাথিং এলস। আর থামল না। বিল দিয়ে ফিরে আসলো রমণীর কাছে। সাফা গপাগপ করে প্লেটের ফুচকাগুলো ফিনিশ করেছে। মেঘা শেষটা মুখে পুরে নিল। শিশিরের খাওয়া হয়নি এখনো। আজ খুবই চিন্তা করতে করতে ধীরে ধীরে খাচ্ছে। আরও 3টা ফুচকা রয়ে গেছে এখনো। আজও এসে কড়া গলায় বলল, খাওয়া হয়েছে? চল, দেরি হয়ে যাচ্ছে। সাফা তাকালো, হয়েছে তো। শিশিরের খাওয়া হোক, একসাথে যাই। শিশির তৎক্ষণাৎ মুখ খুলে নরম গলায়, আমি আর খাবো না। উঠে দাঁড়ালো প্লেট রেখে। আদ্র না তাকিয়ে ধীরে বলল, শেষ করা অপেক্ষা করছি। না স্যার, খাবো না, আর পেট ভরে গেছে। আমারও দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে। তড়িঘড়ি করে আবারও রাস্তার ওপাশে গাড়ির কাছে ফিরতে গেল। শিশির থামলো। এদিকে ওর উল্টো থেমে বলল, তোরা যা, আমি চলে যেতে পারবো। হাঁটার পথেই আমার বাড়ি। এদিকে গেলে উল্টো হয়ে যাবে। আদ্র কথাটুকু শুনেছে, পরিপ্রেক্ষিতে কিছু না বলল না, আর একবারও তাকালো না। দৃঢ়ভাবে কদম বাড়িয়ে গমগমে স্বরে বলল সাফা আর মেঘার উদ্দেশ্যে, কোনো কথা বলার থাকলে তাড়াতাড়ি শেষ করে চলে আয়, আমি গাড়িতে বসছি। এই বলে রাস্তা পার হলো সে। উঠে বসলো গাড়িতে। সিটে মাথা এলিয়ে দিয়ে ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলল। মাঝে একটা রাত কেটেছে। নতুন বছর আগামীকাল। রাত্রি পেরোলেই সাল পরিবর্তন হবে। শহর ছেড়ে নতুন বছরের সাদরের গ্রহণের জন্য বিস্তর আয়োজন চলছে। পুরো শহর সেজে উঠছে রং বেরঙের আলোয়। হই হুল্লোড় মাতামাতি হবে বেশ। প্রত্যেক বছরই হয় একটা বছরের বিষণ্ণতাগুলো ধুয়ে মুছে সম্পূর্ণ নতুন একটা বছরের আবির্ভাব ঘটবে। এ বছরের ক্লান্তি বয়ে বেরোবে কেউ, আবার কেউ বা উড়িয়ে দেবে। বছরের ক্ষেত্রে দোটানা, মেঘার ক্ষেত্রে দোটানা। সে আর জীবনের একটা কঠিন ঘটনাকে উড়িয়ে দিতে পারবে না সহজে। আবার সেটাকে সাথে করে নতুন বছরেও রাখতে পারবে না। সে মূলত বিভ্রান্ত। কাল 1 জানুয়ারি, আজ রাতটাই আছে এ বছর শেষ হতে। এখন বিকেল। শহরের আনাচে কানাচে বাজি ফুটছে। মেঘার সাফা উঠেছে ছাদে। কবির ম্যানশনে নতুন অতিথির আগমন ঘটেছে আজ। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রির নতুন শেয়ার হোল্ডার পুরো একটা ফ্যামিলি এসেছে। নতুন বছরে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাথে তাদের একটা বিজনেস ডিল হতে চলেছে। তৌসিফ কবির ইনভাইটেশন এসেছেন তারা, যদিও বা আসার কথা ছিল না, লাস্ট মোমেন্টে চলে এসেছেন। একজন ভদ্রলোক, তার স্ত্রী আর ছোট মেয়ে। ড্রয়িং রুমে বেশ রমরমা আড্ডা জমেছে। বাড়ির বাইরে কেউ আসলে মেঘা আর সাফাকে নিচে নামতে দেওয়া হয় না। ওরা নামেনি, তাই ছাদেই আছে। মেহমানদের সাথে মেয়েটা এসেছে, সে প্রায় মেঘা আর সাফার বয়সী হবে। চুপচাপ একপাশে গুটিয়ে বসে আছে। বড়দের কথার মাঝে বিরক্ত হচ্ছে, প্রকাশ করছে না তবুও। ও তো আসতেই চায়নি, ওর বাবা জোর করে নিয়ে এসেছেন। তোফায়েল কবির মেয়েটার বিরক্ত বুঝে রুবিনা কবিরের উদ্দেশ্যে চাপা স্বরে বলল, যেন মেঘা আর সাফাকে নিচে ডেকে নিয়ে আসা হয়।
তাই করলেন তিনি। মেঘাকে দিয়ে মেহেরকে দিয়ে ডাক পাঠাতেই ক্ষণিকের ব্যবধানে নিচে নেমে আসলো দুই রমণী। ছাদ থেকে ছটফটিয়ে নামলেও পর মুহূর্তেই শালীন ধীর পায়ে নেমে আসলো দুজনে। জড়সড় হয়ে সিঁড়ির একপাশে গুটিয়ে দাঁড়ালো। অতিথি অতিথি ভদ্রলোক আর ভদ্রমহিলা চকিতে তাকাতেই সালাম দিল মেঘা। তোফায়েল কবির বললেন মেয়েটাকে দেখিয়ে, মেঘা, ওকে তোমাদের সাথে নিয়ে যাও। ও বোর হচ্ছে আমাদের মাঝে। তোমাদের সাথে থাকলে ফ্রি হবে। যাও। মেঘা মুচকি হাসে মেয়েটার দিকে তাকালো। তোফায়েল কবির এবার মেয়েটাকে বলল, যাও মা, ওদের সাথে ওদের রুমে যাও। এখানে থাকতে হবে না তোমার। মেয়েটা উঠে দাঁড়ালো জোরপূর্বক হেসে। ভদ্রলোক মেঘা আর সাফাকে দেখে জানতে চাইলেন, এরা বুঝি আপনাদের মেয়ে? উত্তর করলেন না তৌসিফ কবির। জি, আমার বড় মেয়ে মেঘা আর ছোট মেয়ে সাফা। বাড়িতে নতুন কোনো অতিথি আসলে মেঘাকে এ বাড়ির মেয়ে হিসেবে পরিচয় করা দেওয়া হয়। তৌসিফ কবিরের বড় মেয়ে হিসেবে পরিচয় করানো হয় ওকে। এটা নতুন কিছু নয়। ভদ্রলোক দুই মেয়েকে ভালোভাবে দেখলেন, হেসে শুধালেন, মেয়েরা বড় হয়েছে ভাই, দুটো দায়িত্ব আপনার কাঁধে। আমার মেয়ের বয়সই তো হবে ওরা। ভাবেননি ওদের নিয়ে? মেঘা আর সাফা এদিক কান না দিয়ে সিঁড়ির দিকে পা বাড়িয়েছে মেয়েটাকে নিয়ে। তোফায়েল কবির কথা এড়াতে বললেন, সেসব ভাবা হয়নি এখনো, সময় হোক ঠিক ভাববো। সময় আর কবে হবে? দুটো মেয়ে এক এক করে ভাবুন। আপনাদের মেয়ে দুটো ভারী মিষ্টি। কি নাম বললেন? মেঘা আর সাফা। বড়জন তো মেঘা না? বেশ মিষ্টি মেয়ে। আগে ওকে নিয়ে ওকে আগে বিয়ে দেবেন না? সিঁড়ির মাঝামাঝি মেঘার পা থমকায়। তোফায়েল কবির পড়েন বিভাগে। প্রসঙ্গ বেগতিক ঘুরে যাচ্ছে। তৌসিফ কবিরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করেন তিনি। আমতা আমতা করে হেসে বলে যায়, জিভে মুখ খোলার আগেই আমতা আমতা এসে যায় জিভে। মুখ খোলার আগে ভদ্রলোক আবার বলেন, যদি বলেন তাহলে একটা প্রস্তাব রাখতে পারি। নতুন বিজনেস পার্টনারের সাথে নতুন একটা সম্পর্ক করা যেতেই পারে। ছোট মেয়ের আগে বড় মেয়েকে নিয়ে ভাবুন। আমার মিসেসের ভাইয়ের ছেলে আছে ইঞ্জিনিয়ার, প্যারিসে সেটেল, বেশ ভালো ছেলে। আপনাদের বড় মেয়ের সাথে একদম পারফেক্ট মানাবে। জানি এসব হুটহাট বলাটা ভালো দেখাচ্ছে না, তবুও প্রস্তাব রাখছে। আপনাদের আলাদা কোনো চিন্তা ভাবনা না থাকলে সম্পর্ক এগোনো যেতেই পারে। কি বলেন? চলবে। পর্ব 40। ভদ্রলোকের কথা শেষ হতে সময় লাগলো। পেছন থেকে অপ্রত্যাশিত একটি শান্ত কণ্ঠ ভেসে আসতে সময় লাগলো না। হে, আমি বলি। চকিতে ঘাড় ঘোরালেন সকলে। রৌদ্র দৃঢ় পায়ে সদর পেরিয়ে ভেতরে এসে থেমেছে। চোয়াল বিভৎস নিরেট। দাঁত খিচে রেখেও নিজেকে ধাতস্থ দেখাচ্ছে। জ্যাকেট ব্লেজার জ্যাকেট ঝুলছে বাম কাঁধে। এলোমেলো সে ভাঁজ পড়া কপালে ঢেকে আছে খুচরো চুলের আড়ালে। মেঘা ওকে দেখা মাত্রই ছলকে উঠল। ঢোক গিলে সিঁড়ির রেলিং চেপে ধরল। সবার দৃষ্টি এখন বেপরোয়া ছেলের দিকেই। রৌদ্র কতটুকু কি শুনেছে আন্দাজে নেই। কি বলবে এই ছেলে? দেখে তো মনে হচ্ছে না রেগে আছে। সবার স্থিরতাকে তাজ্জব বানিয়ে মুচকি হাসলো রৌদ্র। সোজাসুজি দৃষ্টি তাক করলো অতিথি ভদ্রলোকের দিকে। ও টুকটুকি আঙ্কেল, বয়স তো কম হলো না। জানেনই যখন হুটহাট এসব প্রস্তাব দেওয়াটা ভালো দেখাচ্ছে না, তখন খারাপ দেখাতে যান কেন? ইউনো, এবারের অতিথি হিসেবে এখানে বসে আছেন এখনো। এটা আপনার সাত কপালের সৌভাগ্য। নতুবা আমার প্রপার্টির দিকে নজর দেওয়ার জন্য নজরটাই থাকতো না আর। ভদ্রলোক ভ্যাবাচেকা খান, বুঝে পান না কিছু। অবাকের ভঙ্গিতে তাকিয়েই রন। রৌদ্রকে চিনলেন না তিনি। তোফায়েল কবিরের ছেলের ঔদ্ধত্য দেখে গলা ছেড়ে মুখ খুললেন। এখান থেকে যাও রৌদ্র, বিজনেস নিয়ে কথা হচ্ছে, এখানে বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নেই। রৌদ্র কান্নালো না। দাম্ভিক ভঙ্গিতে বুকে হাত গুটিয়ে চোয়াল খিচে ভদ্রলোককে পরখ করছে এখনো। দৃষ্টি করেছে, ইচ্ছে করছে গিলে খেতে। বাপের বয়সী না হলে এতক্ষণে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে ফেলতো অগ্নিচক্ষুর দ্বারা। তার উপর কানে পড়েছে ইনি নাকি নতুন বিজনেস পার্টনার। এ কারণে রাগ সংবরণ করলো সে। রেগে গেলেও প্রকাশ করলো না, শান্ত রইল।
তবে রাগ শুধু জবানের বেলাতেই স্থবির রইল। অন্যদিকে দৃষ্টি জোড়াতে প্রকাশ পেল অগ্নেয়গিরির ন্যায়। ভদ্রলোকের রোজের এমন অগ্নিচক্ষু দেখে তবদা খেলেন, দৃষ্টি নামিয়ে ঢোক গিললেন, জিজ্ঞাসা করলেন ভেজা গলায়, ওকে ওকে তো ঢোক চিনলাম না। এবারই ছোট ছেলে, রুডভিক কবির রোজ। উত্তর তৌসিফ কবিরের। রোজো কথা টেনে পুরো কণ্ঠে বলল মারি খেচে, ইয়া আই অ্যাম জুডপিক কবির রোজো। আর থামলো, পিছু ফিরল, ঘাড় উঁচিয়ে তাকালো সিঁড়ির উপরে। মেঘা দাঁড়িয়ে। রোজো ওর দিকে তাকিয়ে দৃষ্টি ক্রুদ্ধ করলো আরো। ওই ইডিয়েটের জন্য বিয়ের প্রস্তাব উত্থাপন করেছে এই লোক। কেন? ওকে দেখে কি মনে হয় না ও বিবাহিত? কেন একজনের বিবাহিত স্ত্রী সে, কোনো একজনের বিবাহিত স্ত্রী সে। 5 বছর হলো সে বিয়ের। বিবাহিত ও, আর একজন বিবাহিতের জন্য বিয়ের প্রস্তাব আসছে, তাও ওর নিজের বাড়িতেই। ব্যাপারটা অন্যদের কাছে কৌতূহলের হলেও রৌদ্রের কাছে ক্ষুব্ধতর। ক্ষিপ্ততা দমে রাখতে না পেরে গজগজ করে উপরে উঠে গেল রৌদ্র। মেঘা 2 সিঁড়ির নিচে দাঁড়িয়ে সাফা মেয়েটাকে নিয়ে একটু উপরে উঠেছে। মেঘা বরাবর দাঁড়ালো সে, রাগে কটমট করে তাকালো রক্তিম চোখে। নিরেট চোয়াল, কিছুটা ভয় পায় মেঘা, পিটপিট করে তাকিয়ে ঢোক গিলে। রোজও ওর চোখে চোখ রেখে কণ্ঠ চিপে অধিকার দেখিয়ে সবাইকে শোনায়, অর শি ইজ মাই লেডি, মাই সানি, মাই সুইট হার্ট, অর মাই লাভ, মাই ওয়াইফি। পেছনে মেঘা, কোমর থেকে শরীর রিলিংয়ে। এই লোক এক্ষুনি কেন অঘটন না ঘটিয়ে ফেলে? আতঙ্কে বুক দুরুদুরু করে রমণের। অতিথি ভদ্রলোক ভদ্রমহিলা সরু চোখে তাকালেন, চোখ করলেন সরু। রোজু মেঘার দিক থেকে দৃষ্টি নামিয়ে ভদ্রলোকের দিকে তাকালো, রাজবাড়ি গলায় বলতে আরম্ভ করলো, হেই ডুকটুকি আঙ্কেল, আপনার মিসেসের ভাইয়ের ছেলের বউ করবেন ওকে? অফস, ব্যাড লাক, শি ইজ অলরেডি সামওয়ানস ওয়াইফ। রুডভিক কবির রোজের ওয়াইফ। লেটস সি, আমার সাথে ওকে পারফেক্ট মানায়, তাই না? অবশ্যই, জিজ্ঞাসা করছি বা কেন? উই আর মেড ফর ইচ আদার। ওকে যদি কারোর সাথে মানায় সেটা কেবল আমি। ইউনো, আমি ছেলে খুব ভালো, সুইজারল্যান্ডে সেটেলড, কাজ বাজ করি, যা করি তাতে কবির ইন্ডাস্ট্রিজের মতো বিজনেস ইন্ডাস্ট্রি দিনে 10 বার কেনার ক্ষমতা রাখি আমি। ইটস মাই পাওয়ার। আপনাদের বলে লাভ নেই, শুনেও লাভ নেই, কেবল শুনে রাখুন, শি ইজ মাই পার্টনার। ওর দিকে তাকালে চোখ উপড়ে নেব বলে রাখলাম, বি কেয়ারফুল ফর নেক্সট টাইম। না জেনে না বুঝে বাড়িতে বসে আছেন, তাই বাড়াবাড়ি করলাম না। শেষের কথাগুলো দিয়ে শাসালো বোধহয়। আর বিলম্ব করলো না, ফের মেঘার দিকে ঘুরে মারি খেচে কিরমির করলো, ঝুঁকে এসে হাত মুঠো করে খেচে নিল, ক্ষুদ্র কণ্ঠে চাপা ধমক দিল, এই ইউ ইডিয়েট, মার খাবি? গাল চুলকাচ্ছে থাপ্পড় খাওয়ার জন্য? নিচে নেমেছিস কেন ইডিয়েট? বাবা ডেকেছিলেন। ডেকেছিল, চোখ নিচে নামাবি। ডেকেছিল দেখে নিচে নামবি? নিচে নামার আগে পারমিশন নিয়েছিস আমার থেকে? আপনার থেকে পারমিশন কেন নিতে যাব? শোন আমার সামনে থেকে, সিনক্রেট করবেন না মেহমান এনারা সকলে। দাঁত খিচে নেয় রৌদ্র, চোখ জোড়া বিভৎস রক্তিম, যেন ভস্য করে দেবে। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো ইডিয়েট, মুখও ভেঙে দেব যদি আর একটা কথা বলিস। বিয়ে করা বউ তুই আমার, আর তোর জন্য বিয়ের প্রপোজাল আসবে? বিবাহিত তুই? তোর চিহ্ন নেই কেন তোর শরীরে? বিয়ে হয়েছে তোর, সেটা কেউ কেন বুঝবে না তোকে দেখে? বল, নিজেকে অবিবাহিতর মতো প্রেজেন্ট করিস, স্টুপিড। মেঘার চড়া ধমকে ভয়েস সিটিয়ে যায়। সবাই তাজ্জবনে রৌদ্রের কথা শুনছে। মেঘার চোখের ছলছল ভয়টুকু অবলোকন করলো রৌদ্র। সবাইকে আরও তাজ্জব বানিয়ে আকস্মিক অশ্রু নামিয়ে হুট করে সবার সামনে টুপ করে একখানি পরশ রাখল রমণীর ললাটে। বিস্ময়ে হতবাক সকলে। বেপরোয়া ছেলের শেষমেশ কাণ্ডে বাক হারালেন। চোখজোড়া হয়ে আসলো বৃহত্তর। কাউকে কথা বলার ফুরসত না দিয়ে শক্ত করে মেঘার হাত চেপে ধরল রৌদ্র। টেনে নিচে নামাতে গেলে মেঘা পরশের ডাল সামলাতে কম্পিত ক্ষীণ স্বরে বাধা দেয়। কি করছেন? অগত থেমে সবার সামনেই বজ্রকণ্ঠে ধমকালে রৌদ্র। শাট আপ ইডিয়েট, একটা কথা বলবি তো জবান টেনে ছিঁড়ে ফেলবো। চল আমার সাথে। এই বলে টেনে নামাই ওকে। এগোয় বাড়ির বাইরের দিকে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? প্রশ্ন তোফায়েল কবিরের। তৎক্ষণাৎ চড়া উত্তর বেপরা ছেলের, বউ আমার। ও
ও যে আমার বউ এটারই প্রমাণ ওর শরীরে ফুটিয়ে তুলবো আজ। মেয়ে নয়, ও এবারের বউ, ও আমার বউ। আর আজ সেই বউ হওয়ার চিহ্নই ধরাবো ওর মাঝে। রোজও আর থামেনি। কারোর কারোর পরোয়া না করে সবাইকে উপেক্ষা করে টেনে হিঁচড়ে মেঘাকে নিয়ে বেরিয়ে গেছে বাইরে। সেই তখনের পর এখন রাত্রি 10টা পেরিয়েছে। গাড়ি আটকে রয়েছে ব্যস্ত রাস্তার মাঝে। রেড সিগন্যাল থেমেছে। সামনে বহু যানজট। নতুন বছর উপলক্ষে সেজে উঠেছে পুরো শহর। রং বেরঙের ফেরি লাইট এধার ওধার ভরে উঠেছে। মানুষের আনাগোনা রাত্রির এই প্রহরেও কম বেশি বেশি কম নয়। আজ যেন সবার ব্যস্ততাই একটু বেশি। রোজু নিজেও ব্যস্ত সময় কাটিয়েছে গত ঘন্টা চারেক। পুরো শহর গাড়ি ছুটিয়ে বেড়ানো শেষ। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে একটা রাজকার্য সম্পাদন করেছে, যার পর থেকে একবিংশীর মুখ ভার। কালো করে রেখেছে শুভ্র মুখখানা। এখনো টু শব্দ উচ্চারণ করেনি মুখে। মাঝে মাঝে নাক টেনেছে। রোজকে পাশে বসিয়ে কেবল ড্রাইভ করেই যাচ্ছে, কথা বলেনি নিজেও। দু একবার চেষ্টা করেছে রমণীর মুখ বেজার দেখে নিজেও মুখ কুলুপেটে নিয়েছে এখন। তবে আর পারল না। সেই থেকে এই মেয়ে ওর দিকে একটাবারও তাকায়নি। জানালায় ভেদে যানজটপূর্ণ রাস্তার মানুষজন দেখছে বেকার বেকার, অথচ এদিকে যে তার সুদর্শন স্বামী বসে আছে তার খেয়াল কি রাখে এই ইডিয়েট? মেঘাকে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখে রোজও জানালার কাজ তুলে দিল। বিরক্ত হয়ে মেঘা ঝট করে তাকালো রোজের দিকে। গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে, রমণীর ক্ষেত্রে আর ট্রাফিকের ক্ষেত্রেও। রোজও গাড়ি স্টার্ট করে বলে, গাল ফুলিয়ে বসে আছিস কেন ইডিয়েট? মেঘা জবাব দিল না। ফোঁস করে শ্বাস ফেলল রাগে গজগজ করে। গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নিল। সে কিছুতেই তাকাবে না এই অসভ্য লোকের দিকে। উত্তর না পেয়ে রোজের নিজে থেকে আবার বলে, অবশ্য দেখতে ভালোই লাগছে, বেশ আদুরে। ইচ্ছে করছে টুপটাপ এলোপাথারি কয়েকটা আদর বসিয়ে দেই মুখ জুড়ে। দেই সুইটহার্ট? ইচ্ছে দমিয়ে রাখতে নেই। ভুল করে মরে গেলে ইচ্ছেরা পূর্ণতা পাবে না। সে অপূর্ণতার মরেও শান্তি পাবো না আমি। ইহু রাইনমুখ, বাজে কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। ব্যথা পেয়েছিলি? মেঘার নাক টানলো, তাকালোও না। গাড়ি একপাশে করে পার্ক করলো রোজও। নির্জনে থেমে পুরোপুরি মনোযোগ দিল মেঘার দিকে। শরীর ঘুরিয়ে মেঘার বাহু টেনে নিচের দিকে ঘোরালো। অমনি চোখ পড়লো মেয়েটার ভেজা মুখখানা। বিস্তর অভিমান সেই মুখখানায়। রমণী চোখ তুলল না। চোখ রোজও ওর নাকের কাছটায় নজর দিল। সিট বেল্টে খুলে চেপে বসলো মেঘার দিকে। শুকনো দৃষ্টিপাত করা মাত্রই বুঝলো রমণীর চিকন নাকের ডগাটা রক্তিম হয়ে উঠেছে, যেন রক্ত জমাট বেঁধেছে এখানে। একেই মেয়েটা টুকটুকে ফর্সা, গোটা টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে এমন। রোজও আরও লক্ষ্য করে দেখলো রমণীর নাকের বাম পাশে চিকচিক একখানা নোজপিন জলজল করে উজ্জ্বলতা ছড়াচ্ছে। মেয়েটার সৌন্দর্য 7 গুণ বৃদ্ধি পেয়েছে এই নাকফুলের পূর্ণতায়। আগে তো ছিল না এটা। রোজও দীর্ঘক্ষণ চেয়ে থেকে তৃষ্ণার্ত লোচনে বাড়ি থেকে বেরিয়েই এই মেয়েকে নিয়ে পার্লারে গেছিল। কত কসরত করে ধরে বেঁধে নাকফুল পরানো হয়েছে এই মেয়েকে। ব্যথা পেয়েছে বোধহয়। এইটুকু পাওয়ারই ছিল। বিয়ের পর একটা মেয়েকে আলাদা করে চেনার জন্য ওর হাতে দুখানা চুড়ি থাকে, নাকে থাকে নাকফুল, যা একটা মেয়ের বিবাহিত হওয়ার নির্দেশনা বহন করে। কিন্তু এই ইডিয়েটের তো কিছুই ছিল না। লোকে বুঝবে কি করে ও বিবাহিত? ওর বাড়িতেই কিনা ওর বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে, এটা রোদ্র মেনে নেবে? একটা মেয়ে যে বিবাহিত তাকে দেখে বোঝার উপায় কি? রোজতা জানে না। বাড়ি থেকে বেরিয়েই মাথা চুলকে বোকার ন্যায় গুগল সার্চ করেছিল প্রথমে। যেখানে জানতে চাইলো, আচ্ছা বিবাহিত মেয়ের নির্দেশনায় কি কি? একটা মেয়েকে দেখে লোকে বুঝবে কি করে যে তার বিয়ে হয়ে গেছে? গুগল হতচ্ছাড়া ইউটিউব নিয়ে কত উল্টাপাল্টা কিছু লিখলো, বোঝালো। আহাম্মক বনে শেষে বিরক্ত হয়ে ফোন রেখেছে রোজও। সবটাই করেছে মেঘাকে পাশে বসিয়ে রেখে। পরে নিজে নিজে ভাবতে লাগলো মেহের আর সিরাদের পরিবর্তন নিয়ে ভাবলো। ওরা বিয়ের আগে এক ছিল, বিয়ের পর অন্যরকম হয়ে গেছে। প্রথমেই নজরের সম্মুখে হলো ওরা এখন হাতে চুড়ি পরে, আগে তো পরতো না। মম, মনি ওদের হাতেও চুড়ি দেখে রোজও। তার মানে
এটা একটি চিহ্ন, বাকি আর একটা নাকফুল। ভেবেচিন্তে এ দুটোই পেয়েছে সে। মেঘার নাকে ফুটো ছিল না, পার্লারে গিয়ে ওই মেয়েকে চেপে ধরে সেটাই করিয়েছে আগে। রমণীর নাকের পাতলা লতায় এখন একটা ডায়মন্ড ঠাঁই পেয়েছে, জ্বলছে চিকচিক করে, তবে লালচে হয়ে আছে পুরনো একটা। নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে এই ইডিয়েট। রোজকে পরখ করে মোলায়েম কণ্ঠে জানতে চাইল পুনরায়, ব্যথা পেয়েছিস? এটুকুকে ব্যথা পায়? আপনার মতো রাইনো নই আমি যে ব্যথা পাবো না। নাকটা পুরো থেতলে গেছে আমার, ঠিক মতো শ্বাসও নিতে পারছি না। কত ব্যথা করছে জানেন আপনি? দেখি কোথায় ব্যথা পেয়েছিস। মেঘের ঘাড় চেপে অবলোকনের জন্য নিজের দিকে টেনে আনলো সে। রমণী নির্বোধের ন্যায় নিজেও ব্যথা দেখাতে গিয়ে বোকা বুনল। পরখ করতে গিয়ে নিমেষেই টুপ করে ওর নাক ফুলটায় চুমু খেলো রুদ্র। মেঘাকে প্রতিক্রিয়া দেখাতে না দিয়েই দূরত্ব বাড়িয়ে মুখোমুখি হয়ে বলল, সরি সুইটহার্ট, আই নো ব্যথা পেয়েছিস, বাট দেখ কি সুন্দর লাগছে তোকে। এবার লাগছে তো আমার বউ, রুডবিক কবিরের রোজের বউ। আমার নামের এই নাক ফুলে তোকে কতটা আমার আমার লাগছে তুই জানিস? এমনিতেও পুরোটাই তুই আমার। এবার মনে হচ্ছে তুই আমার থেকেও আমার। কে বলি আমার? এটা সবাই জানুক, সবাই দেখুক তুই কেউ একজনের নামে দলিল হয়ে গেছিস। কেউ তোকে চাওয়ার সাহস না করুক, সবাই জানুক তুই আমার। মুখ বাঁকিয়ে রোজকে ঠেলে সরালো মেঘা, জানালার দিকে চেপে বসলো, রাগ দেখিয়ে বলল, নই আমি আপনার। আচ্ছা তাহলে কার? আমি কেবলই আমার, তুই তোর, আর তুই আমার। মনে মনে ভেঙচি কাটে মেঘা। রোজু তাকায় ওর হাতের দিকে, দুখানা চুড়িও আছে এখন। হেসে মেঘার হাত টেনে ধরল সে। খানিক আগে চুড়ি দুটো আলগোছে পরিয়ে দিয়েছে যত্ন নিয়ে। মেঘা কেবলই দেখে যাচ্ছে, আজ আর তাকে বাধা দেওয়ার ঔদ্ধত্যতা নেই। কেমন নিশ্চুপে সায় দিচ্ছে কেবল, তাকিয়ে দেখছে অপলক। লোকটা কি অদ্ভুত, ওকে বউ মানে না, জোর করে বিয়ে করে ফেলে রেখে চলে গেল। 5 বছর, 5টা বছর কোনো হুদিস করলো না, খবর নিল না মেঘা বেঁচে আছে কিনা মরে গেছে শুনলো না কত বছর। নেশার ঘোর কাকে বিয়ে করেছে ফেলে রেখেছে তাও জানলো না, জানার চেষ্টাও করলো না। আর এখন হঠাৎ করে ফিরে এসে এতটা বদলে গেল। ফিরে তো মেঘার জন্য আসেনি, এসেছে সিরাত আপুর কথা রাখতে। মেঘাকে দেখলো হুট করে, আর এখন এসব অধিকার দেখাচ্ছে কাকে? এত এত জোর দেখাচ্ছে কাকে? মেঘা তার বউ? টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল মেঘা। পুনরায় ফিরে আসলো যে দিল, খড়খড়ে গলায় বলল, বাড়ি যাব আমি, বাড়ি নিয়ে চলুন। ওয়েট, এত তাড়া কিসের? আরও একটা জিনিস কমতি আছে। চুড়ি আর নাকফুল তো বাহ্যিকভাবে তোকে কারোর বউ হিসেবে ফুটিয়ে তুলবে। এবার তুই কবে সত্যি সত্যি আমার বউ হিসেবে সঁপে দিচ্ছিস বল? নতুন বছর আসছে, নতুন বছরটা নতুন করে শুরু করি। চল না বউ, তেরামি ছাড়, এবার সত্যি সত্যি বউ হয়ে যা আমার। নিয়ে নে তোর অধিকার, আমি দিতে ব্যাকুল। বাজে আর কি করবেন না রাইনো মুখো, শুনতে বড্ড বাজে লাগে। ইভারা রাগাবি না, আই এম সিরিয়াস, ট্রাস্ট মি। অনেক ধৈর্য ধরেছি, ধৈর্য হারাবো জেনে তোর সামনে আসিনি, তোকে দেখিনি, বাট নাও আই কান্ট। মেঘা কথা কাটতে বলে, কি করেননি? এই এই তো তোকে চাই। চুপ করুন রাইনমুখ, বাড়িতে খুব বড় মুখ করলেন। কবির ইন্ডাস্ট্রিজ মতো বিজনেস ইন্ডাস্ট্রি দিনে 10 বার কেনার ক্ষমতা রাখেন আপনি। তো কি এমন করেন যে 10 বার কেনার ক্ষমতা রাখেন? ও, সেটার কথা বলছিস? ও তো চাপাবাজি করি। চাপাবাজি না করলে জীবন চলে না সুইটহার্ট। বিদেশে কি করেন? চায়ের দোকান খুলেছি। ইরিটেটিং ম্যান, কথা বেচাবেন না। ইডিয়েট, তুই কথা ঘোরাচ্ছিস কেন? তোকে চাই আমার, সেটাই উত্তর দে। কবে হবি বল? জীবনেও না। আই হেট ইউ রেণুমুখ, বাড়িতে নিয়ে চলুন আমায়। অসভ্যতা করে এসেছেন সেখানে, সভ্য থাকতে দিস তুই আমায়, ইডিয়েট। ওরা বাড়িতে ফিরতে ফিরতে 12টার দৌড়ে পৌঁছালো। ঘন্টার কাঁটা। চাবি ঘুরিয়ে দরজা খুলল রৌদ্র। মেঘা গটগটিয়ে প্রথমে ঢুকলো। ড্রয়িং রুমের আলো জ্বলছে। এতক্ষণে সবার ঘুমিয়ে যাওয়ার কথা। মেঘা কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তৎক্ষণাৎ ভেসে এলো তোফাইল কবিরের রাশভারী কণ্ঠ, দাঁড়াও মেঘা। ধক করে ওঠে একবিংশী, ছলাৎ করে পিছু ফিরে সোফায় শটান বসে
তোফায়েল কবির, তৌসিফ কবিরও আছেন। বাকিরা জেগে থাকলেও নিচে আসার অনুমতি নেই কারোর। দুই কর্তাকে এই অসময়ে দেখে কলিজা শুকিয়ে আসে মেঘার। এক রাশ জড়তায় মাথা নুইয়ে ফেলে। ততক্ষণে রুদ্র সদর লাগিয়ে এসেছে। বাবা আর বাবাইকে দেখেও গ্রাহ্য করল না। গাড়ির চাবি হাতে ছিল। তর্জনীর ডগায় চাবি ঘোরাতে ঘোরাতে মেঘার পাশাপাশি এসে দাঁড়ালো, থামলো, দুজনকে দেখিয়ে বলল, হেই সুইটার, থেমে গেলি কেন? ঘুমাবি না? লেটস গো। তোফায়েল কবির রাগ তোফায়েল কবির রাগ সংবরণ করে তৌসিফ কবিরের দিকে তাকান। মুখ খুলেন তৌসিফ কবির। তুমি যাও, তুমি রুমে যাও রোজো, মেঘার সাথে আমাদের কথা আছে। রোজো পরোয়া করলো না, বেখেয়ালে উঠে গেল সিঁড়ি ডিঙিয়ে। মেঘা চিবুক নামিয়ে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে। ওকে পরক করে চড়া আদেশ করেন তোফায়েল কবির, এদিকে এসো। বাধ্যের ন্যায় এগোয় রমণী। দুহাতে দুখানা চুড়ি আর নাকফুলটা দুই কর্তার নজর এড়ালো না। সময় নেন তারা। রয়ে শয়ে জবান নামিয়ে সোজাসাপটা প্রশ্ন করেন ছোট কর্তা, এসব কি হচ্ছে মেঘা? সাফ সাফ উত্তর করবে। তুমি কি চাইছো? তুমি কি কোনোভাবে এই সম্পর্কে থাকতে চাইছো? ক্লিয়ারলি বলবে আজ। আমি জানতে চাই তোমার থেকে। মেঘা শ্বাস আটকে আসে, চিবুক নামায় আরো বেশি। উত্তর করে না সহজে। কি হলো বলো? আমি জানতে চাইছি কিছু। তেমন কিছু না বাবা, উনি শুধু আমাকে পার্লারে নিয়ে গেছিলেন। আর তেমন কিছু তেমন কিছু হয় কিনা সেটা আমাদের বোঝাতে এসো না। তুমি শুধু উত্তর দাও, তুমি থাকতে চাও এই সম্পর্কে? মেঘা নিরুত্তর। টিপ টিপ করছে বুক। ও জানতো খুব শীঘ্রই ওকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবার কি উত্তর করবে ও? যে উত্তর গত 5 বছর ধরে করে এসেছে সেটার পুনরাবৃত্তি করবে, নাকি নতুন উত্তর আমদানি করবে? উত্তর হ্যাঁ অথবা না। কোন শব্দটা উচ্চারণ করবে সে? ওর নীরবতা বুঝে হাঁপ ছাড়েন তোফায়েল কবির। বলেন নিজে থেকে, থাকতে দেবে তোমায়? তুমি তো জানো মা, তোমার কেউ নেই। তোমার উপর জোর করারও কোনো অধিকার আমাদের নেই। আমরা কেবল তোমার আমরা কেবল আমাদের অকাতে রয়েছি। যদি তোমাকে থাকতে না দেয়, যদি তুমি নিজে থেকেই থাকতে না চাও, তাহলে রোজোকে এভাবে আশকারা দিচ্ছ কেন তুমি? রোজো বেপরোয়া, ওকে রুখতে পারবে না, পরে দমাতে পারবে না ওকে। আশকারা দিও না। কথা হয়েছে, ইয়াস আসবে ফেব্রুয়ারিতে। তুমি জানো নিশ্চয়ই। আমাদের আগে তোমার জানার কথা। ও এসে সবটা ধুয়ে মুছে তোমাকে নিয়ে যাবে। তোমাদের ডিভোর্স পেপারও নিজে তৈরি করবে। আমরা বাধা দেব না, দেওয়ার অধিকার রাখবো না। তুমি চলে যাবে, যাওয়ার আগে রোজুকে মাত্রা অতিরিক্ত অবাধ্য বানিও না। দূরে থেকো ওর থেকে। থামেন ভদ্রলোক। একটা ঢোক গিলে বলেন, ঘরে যাও এখন। কি বলেছি? কোনো কথা আর কেন বলছি তা বোঝার ক্ষমতা আছে তোমার। বুঝেও অবুঝ থেকো না। যেটার হওয়ার নয় সেটার প্রতি দুর্বলতা বাড়িও না। রোজকে এড়িয়ে চলো। মেঘার পা কাঁপে। জড়তায় ইতস্ততায় কোনো রকমে পা ফিরিয়ে উপরে উঠে যায়। যাওয়ার পথে টুপ করে পানি গড়ায় গাল বেয়ে। সত্যিই তো, ও কতটা বেহায়া হয়ে গেছে। সত্যি আশকারা দিচ্ছে রোজকে। একটা এটা হয়তো এটা তো হওয়ার কথাই ছিল। সে তো শক্ত ছিল, নরম হলো কবে থেকে? লোকটা কবে ওর শক্ত আবরণটাকে ভেঙে গুঁড়িয়ে দিল? চলবে। আগামী পর্বতে আমাদের সাথেই থাকবেন। আর রোজের পাগলামিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।